একেবারে অবাস্তব, মানে বাস্তবের সাথে এর কোনো মিলই নেই। আচ্ছা, একটা কথা যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সেই মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়? আমি জানি আপনাদের মধ্যে শতকরা 61 জন বলবেন হ্যাঁ, শতকরা 28 জন বলবেন না, এবং বাকি শতকরা 11 জন বলবেন জানি না, বা অত ভেবে দেখিনি মশাই। আচ্ছা, যে 61 জন হ্যাঁ বলবেন তাদের যদি জিজ্ঞাসা করি, ফাঁসি ব্যাপারটা সম্বন্ধে কোনো ধারণা আছে আপনাদের? মানে ফাঁসি কিভাবে দেয়া হয়? আমি জানি আপনারা বলবেন না, কারণ যারা ফাঁসি দেন তারা তো বাইরে এসে আর মুখ খোলেন না, আর যাদের ফাঁসি হয় তারা আর এসে বলতে পারবেন না যে মশাই আমার এই রকম ভাবে ফাঁসি হয়েছিল। তাই বলছিলাম, চলুন আজকে একটা চান্স নেওয়া যাক। আজ একজনের ফাঁসি হবে, আসুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি। আজ ক মণ্ডলের ফাঁসি। আজ থেকে প্রায় 20 বছর আগে এই ক মণ্ডল তার স্ত্রী চাঁপারানীকে গলা টিপে খুন করেছিল। তারপর দীর্ঘ 15 বছর ধরে আইনের রথী মহারথীরা আইনের অনুপরমাণু ঘেঁটে ক মণ্ডলকে দোষী সাব্যস্ত করেন এবং তার ফাঁসির হুকুম দেন। তারপর আরো 5 বছর রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা। সেই ক মণ্ডলের আজ ফাঁসি। এখন সময় ভোর 4টে। ক মণ্ডলকে স্নান করানো হয়েছে। জেলার সাহেব সস্নেহে তাকে জিজ্ঞেস করেছে সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বলেছে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। আরে আরে ডাক্তার, আরে ডাক্তার, আমি ভাবলাম বেটার ছেলে সারা জীবন ভালো মন্দ কিছু খেতে পায়নি, তাই নিশ্চয়ই সন্দেশ রসগোল্লা খেতে চাইবে। তাই আমি নিজে বাজারে সেরা দই মিষ্টি কিনে নিয়ে আনলাম। এখন বেটা বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। আচ্ছা বলুন দেখি, আমি এখন এই পান্তা ভাত পাই কোথায়? আমি বলছি কি জেলার সাহেব, ওই ভাতের মধ্যে জল ঢেলে দিলেই তো পান্তা হয়ে যায়। আপনি কি বলেন ডাক্তার? ফাঁসির আসামি বলে কথা। ওকে আমি চিট করেছি জানলে গভর্নমেন্ট আমাকে ঠিক করে ছাড়বে না। কি বিপদে পড়লাম বলুন দেখি। না, আমি বলছি কি জেলার সাহেব, ওকে কি পান্তা ভাত খাওয়াতেই হবে? আপনি যে কি বলেন ডাক্তার? আরে ফাঁসির আসামির শেষ ইচ্ছে বলে কথা। ওকে পান্তা ভাত না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরি খাবে না। কি মুশকিলে পড়লাম। এখন আমি পান্তা ভাত পাই কোথায়? সারাটা জীবন সুনামের সঙ্গে চাকরি করে শেষে কিনা দুটো পান্তা ভাতের জন্য আমার চাকরি যা। মনে পড়েছে নকুল। বলুন স্যার, তুমি একবার আমার কোয়ার্টারে যাও। হ্যাঁ, গিয়ে মেম সাহেবকে জিজ্ঞেস করো কাল রাতে ছোট কোকা ন্যাকার করেছিল বলে ভাত খাইনি, সেগুলোকে ফেলে দিয়েছে। আচ্ছা স্যার। আর শোনো না, যাচ্ছ কোথায়? মেম সাহেব যদি বলে হ্যাঁ, তাহলে মেম সাহেবকে পরিষ্কার বলে দেবে বড়বাবু বলে দিয়েছেন ওই ছেলে পুলে নিয়ে যেন বাপের বাড়ি চলে যায়। 2 দিন বাদে চাকরি খুইয়ে বড়বাবু ঘর জামাই হয়ে ওখানে যাবে। আচ্ছা স্যার। আর শোনো, যদি বলেন না ভাত ফেলে দেয়নি জল দিয়ে রেখে দিয়েছি, তাহলে মেম সাহেবকে একটা থ্যাংক ইউ বলে না ওই ভাতগুলো একটা থালায় করে নিয়ে আসবে, আর সঙ্গে গোটা 10 লঙ্কা পোড়া। আচ্ছা স্যার। শোনো না, বলছিলাম যে ওই যাবার সময় আমার অফিস ঘরটা একবার ঘুরে যাও। সেখানে দেখবে টেবিলের উপর দই মিষ্টি সব রাখা আছে। ওগুলো না মেম সাহেবকে দিয়ে ছোট খোকাকে খেতে বলবে। আচ্ছা স্যার।
না না না, তুমি তুমি দইটা দিতে বারণ করো। ওটা আমার জন্য ঘোল করে রাখতে বলবে, আমি বাড়ি গিয়ে খাবো। আচ্ছা স্যার। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? না, আপনার যদি আরো কিছু বলার থাকে না, আমার আর কিছু বলার নেই, যাও। আচ্ছা স্যার। আর শোনো, একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা স্যার। যাই হোক, অনেক কষ্ট করে জেলার সাহেব কমণ্ডলের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে পান্তা ভাত খাওয়ালেন। তারপর তাকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের সামনে। সেইখানে সরকারি পুরোহিত শ্রী পঞ্চানন বাচস্পতি মহাশয় তাকে গীতা পাঠ করে শোনান। এই হয়েছে কি ব্যাটা, ঠিক 4:55 ঝোলাতে হবে, আর বাচস্পতি মশাই তখন থেকে কি যে অঙ্গম করছে কে জানে। আমি বলছি কি জেলার সাহেব, ওকে একটু তাড়া মারুন না। না না ডাক্তার, তারা মানাটা না ঠিক হবে না। আরে বুঝলেন না, উনি যে সরকারি পুরুষ। তবে আর কি সরকারি পুরুষ? আরে বাবা, ঘড়ির কাঁটা তো আর ওই সরকারি পুরুষের মুখের দিকে চেয়ে বসে থাকবে না, সে তো টাইম হলে ঠিক ফুরুত করে ঘুরে যাবে। আরে বাচস্পতি মশাই, আপনার হলো? অমল, তোমার এদিকে সব রেডি তো? আগে হ্যাঁ স্যার। ওই দড়ি, হ্যাংম্যান সব এনেছো তো? স্যার নাটার পরে কেউ আসেনি তো স্যার। না না, নাটা কি? নাটা বললি? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সব ম্যানেজ করবো। আরে তুমি থাকতে আমার সবই তো এদিকে রেডি। বাচস্পতি মশাই এত দেরি কর। আরে ও মশাই বাচস্পতি, আপনার হলো? আপনি অত্যন্ত অর্বাসী। দেখতাছেন একটা লোক পরপারে সইলা যাইতেছে, তার একটু ঠাকুরের নাম শোনাইতেছি। থামুন তো মশাই, আপনি ওর কানের গলায় বিড়বিড় করে ঠাকুরের নাম শোনাচ্ছিলেন না আমাকে খিস্তি করছিলেন তা আমি শুনতে গেছি। নিন নিন, তাড়াতাড়ি কাজটা করুন, বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজটা করুন, একদম সময় নেই। যা। এইবার সবাই মিলে তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়। তার হাত দুটো পিছন দিকে বেঁধে দেয়া হয়। তার মুখটা কালো কাপড়ের মুখোশ দিয়ে ঢেকে দেওয়া হয়। জেলার সাহেব তাকে তার অপরাধের বিবরণটি শুনিয়ে দেন এবং মহামান্য আদালতে যে রায়ের বলে তার ফাঁসি হচ্ছে সেই রায়ের বয়ানটি তাকে শুনিয়ে দেন। তারপর ফাঁসির দড়িটা তার গলায় পরিয়ে দেওয়া হয়। জেলার সাহেব 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। দুগ্গা 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 দুগ্গা। এইখানেই কমণ্ডলের জীবন শেষ আর আমাদের নাটকের শুরু। ডাক্তার,
সবসময় বলতে পারি না মানুষ বাঁচবে কি মরবে, কিন্তু এই ব্যাপারে আমার কোনো ভুল হতে পারে না। হ্যাঁ, ওই বই তো মন্ত্র পাঠের সময় এত বাধা দেওয়ান, এই কাম কি একবারে সফল হইব নাকি? একেবারে সফল হবে না মানে? ওকে কি আবার ফাঁসি দিতে হবে নাকি? কি করবেন স্যার? সরকারি হুকুম তো তাই বলছে, হ্যাং টিল ডেথ। না না না, এ কখনো হতে পারে নাকি? ডাক্তার, ইজ ইট রিয়েলি পসিবল? ওয়েল আই রিয়েলি ডোন্ট নো। মানে সাধারণত মানুষের ফাঁসি হলে পরে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, বড়জোর 20 সেকেন্ড অব্দি মানুষ বেঁচে থাকতে পারে। বাট হি ইজ স্টিল অ্যালাইভ। আহিন বাবু, বলুন স্যার। কমল, যাও লাশটাকে নামিয়ে এখানে নিয়ে এসো। ঠিক আছে। Well, technically you really can't call him a lash. He is still very much alive. থামুন তো মশাই, তখন থেকে বাড়ির বইয়ের মতো ফুট কাটতে আরম্ভ করেছে। একটা কাজ কেউ সুষ্ঠুভাবে করতে পারে না, আমার আইন দেখ। কমল, কি করবো বলো? কি বলবো স্যার, কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা স্যার, একটা কাজ করলে হয় না? কি? বলছি সবাই মিলে ওকে আবার ধরাধরি করে দড়িতে লটকে 3-4 বার জড়িয়ে হ্যাঁচকা মেলে যদি আবার। না না কমলবাবু, আরে তাতে আইনে আটকাবে, সেটা হয় না। আইন বলছে যে যে লোকটার ফাঁসি হচ্ছে সে তার মৃত্যুর পূর্ব মুহূর্তে জেনে যাবে যে সে এই অপরাধ করেছিল, তাই জন্য তো তার ফাঁসি হচ্ছে। আরে ওর তো ভাষার কোনো জ্ঞানই নেই। আচ্ছা, একটা কাম করলে হয় না? মানে ওই জল টল দিয়া কোন রকম ওর জ্ঞানটা ফিরাইয়া লইয়া আইসা আবার প্রথম থেকে ব্যাপারটা। এই প্রথম থেকে মানে সেই পান্তাভাত থেকে? সরি, আমার বাড়িতে আর পান্তাভাত নেই। না, তাছাড়া সবকিছু প্রথম থেকে শুরু করা কি দরকার? আরে ওর জ্ঞানটা কোনো রকমে ফিরিয়ে নিয়ে আসা হোক, তারপরে রায়ের পয়েন্টটা শুনিয়ে দিয়ে আবার ওকে ঝুলিয়ে দিলেই তো হবে। আর কি আমি কি এখানে ঘাস কাটতে আইছি নাকি? হ্যাঁ, আমার একটা এক্সট্রা পেমেন্ট মাঠে বেলা যাইব না? তা হইব না। আপনারা ওর জ্ঞান ফিরাইয়া লইয়া আসেন, আমি আবার মন্ত্র বইটা শোনাই। দোহাই মশাই, আপনার মন্তরে আর কোনো কাজ নেই। আপনার ওই ভুলভাল সংস্কৃত শুনেই ওর প্রাণটা বোধহয় বেরোতে চাইছে না। ডাক্তার, আপনি একটু চেষ্টা করে দেখুন তো এই কোন রকমে ওর জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কিনা। কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, পাটা তুলুন, হ্যাঁ পাটা ফাঁক করুন, হ্যাঁ এবার প্রেশার দিন, প্রেশার। ডাক্তার, কি প্রেশার করছে? এই ভুল হয়ে গেছে, এই পাটা সোজা করুন, পাটা সোজা করুন। এই হয়েছে মুশকিল। রেগুলার ডাক্তার সব ছুটি নিয়ে বসে আছে, একটা ডাক্তার পাই না, শেষে বাধ্য হয়ে ফিমেল ওয়ার্ড থেকে ওকে নিয়ে এলাম। এখন তো দেখছি বেটা ফাঁসির মঞ্চটাকে লেবার রুম বানিয়ে ফেললো। ওটা কি করছে? একে বলে আর্টিফিশিয়াল। এমনি করে বড় বড় হাটটা কুটির, হাট বন্ধ হলে পরে হাটটাকে তো চালু করে। দেখছিস জ্ঞান এসে গেছে ভেতর, ডাক্তার, এবার আপনি ওকে বোঝা যে স্ত্রী চাপার আর
রানীকে খুন করে? বারবার ভুল হয়ে যাচ্ছে। কি যেন নাম ওর? কমণ্ডল, কমণ্ডল। ও হ্যাঁ, এই যে মিস্টার কমন্ডল, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? আমারে কিছু বলতেছে? হ্যাঁ ভাই, আপনাকে বলছি। আপনারই নাম মিস্টার কমন্ডল ভাই। কই, আমার তো মনে পড়তেছি না। পূর্বী পূর্বী, আমার সঙ্গে কথা বললে সব মনে পড়বে। হ্যাঁ, আমি এখানে কেন? আপনার যে ফাঁসি হবে ভাই। ফাঁসি কি? শাস্ত্রসম্মত উপায় গলায় দড়ি দিয়া ঝুলাইল। আপনার ফুটকটাটা একটু বন্ধ করবেন? ফাঁসি মানে হলো ভাই ওই হ্যাং টিল ডেথ, মানে আমৃত্যু ঝোলানো। আপনাকে না এরা সবাই মিলে ঝোলাবে। আমারই ঝোলালে কি হবে? তুমি মরে যাবে। মরা কি? পয়সা না থাকা। দেখুন, একটা এই জটিল অপারেশনের সময় না বারবার করে এভাবে ডিস্টার্ব করে ভীষণ অসুবিধা হয়। হ্যাঁ, দেখুন মশাই, আর একটা যদি কথা বলেন না তাহলে খুব খারাপ হয়ে যাবে বলছি। ডাক্তার, ডাক্তার, প্লিজ প্লিজ তাড়াতাড়ি মুখ চালিয়ে অপারেশনটা চালিয়ে যান, চালিয়ে যান। হ্যাঁ ভাই, মরা মানে বেঁচে না থাকা। বাঁচা কি? বাঁচা, বাঁচা মানে এই যে আমরা যেরকম বেঁচে আছি। আমরা কি বেঁচে আসি? এবার কি উত্তর দেবে দাও? হ্যাঁ, এরকম করলে আমি খেলবো না। এই ডাক্তার, ডাক্তার, প্লিজ 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 তাড়াতাড়ি অপারেশন। হ্যাঁ ভাই, আপনি বেঁচে আছেন। এই যে আপনি বহাল তবিয়তে চেয়ারে বসে আছেন। আরে এই মাওড়া, অফিসে এতগুলো ছাড় পোকা ভর্তি চেয়ার আছে, তার একটা আনতে পারলি না? বসলেই টের পেতো বেঁচে আছে কি মরে আছে। কৃষ্ণ, চার্জশিট খাবার যদি মতলব না থাকে না তাহলে চুপ করে থাকো। অসভ্য ছেলে। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি বেঁচে আছেন। এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, এই যে আমি আপনার সামনে হেঁটে চলে বেড়াচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না? আমি আমি ডাক্তার, মানুষের সেবা করি, মানুষকে বাঁচাই, আর বিশেষ করে মেয়ে মানুষকে। আপনি মানুষের বাঁচান? ইউজুয়ালি মানে সাধারণত। তাহলে এতক্ষণ আপনি মরার কথা বলতেছিলেন কেন? জিনিস সাহেব, এই ব্যাপারটা না খুব কেসটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমার না আর এগুলো বোধহয় ঠিক হবে না। ছাড়েন 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 দেখি, আমি দেখতাছি। ও কমন্ডল, সেনো আমারে? সেনো না? তোমার তো সেননের কথাই না। তোমার তো আগে কোনোদিনও ফাঁসি হয় নাই। নহে, আমার নাম পঞ্চানন বাচস্পতি, সরকারি পুরোহিত, পূজা করি। কি পুজো করেন? জেলের অকল পূজা, এই জেলার সাহেবের বাড়ির শনি পূজা। ওটা এই হাটের মধ্যে না বললে চলছিল না? আচ্ছা, এখানে কি কোনো পুজো হবে? ও বাবা, এখানে পূজা হইব, এখানে ফাঁসি পূজা হইব। কই, এখানে তো কোনো ঠাকুর দেখতেছি না। দেখবা কি বাবা, ঠাকুরের কি চক্ষু চাইলেই দেখুন যায়। ঠাকুরের তো মনে মনে উপলব্ধি করতে হয় বাবা। তুই মশাই হাঁটেন তো, হাঁটেন। উপলব্ধি করতে হয় বাবা। কমান্ডার, আমি পুরুতও নই, ডাক্তারও নই, আমি হলাম গিয়ে পুলিশ। পুলিশ কি? পুলিশ হইল যারা চোর ধরে তারা। না, ভুল বললে। ভুল কইলাম? হ্যাঁ, পুলিশ হলো তারা, পুরুত তারাই যারা। ওরা একটা কথা বললে না একেবারে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো বলছি। কত সাধ্যি বার কইরা দিবেন? আমি সরকারি পুরোহিত, সরকারি কামে আইছি। আমার এখান থেকে বার করণের আপনার কোনো এখতিয়ার নাই। আর একটা কথা বলে দেখুন, আর একটা কথা বলে দেখুন, এখতিয়ার আছে কি নেই তখন বুঝিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কমন্ডল, যা বলছিলাম, তুমি তোমার স্ত্রী চাপারানীকে খুন করেছো, তাই আমরা তোমাকে ফাঁসি দেবো। চাপারানীকে? আরে চাপারানী, চাপারানী তোমার বউ, যাকে তুমি খুন করেছো। কি মনে পড়ছে না? না। মনে পড়ছে না? না ইচ্ছে করে মনে করার চেষ্টা করছো না? না গো, না গো বাবু, সত্যি বলতেছি, আমার কিছুই মনে পড়তেছি না। এই তো আচ্ছা ঝামেলায় পড়লো। ও কমল, কি করবো বলো? কি
করবো স্যার? কিছু তো বুঝতে পারছি না। স্যার আমি বুঝতে পারছি, জানেন তো এরকম ভাবে না হবে না। ওকে সেদিনকার ঘটনার একটা ভিভিড ডেসক্রিপশন শোনাতে হবে। হ্যাঁ ঠিক আছে, পারলে আপনি শোনান। ঠিক আছে। কেষ্ট, যাও হেল্প কর। শোনো কমন্ডো, হরদয় তোমার বাড়ি ছিল, সেখানে তোমার অন্ধ বুড়ো বাপ, 3 ছেলে মেয়ে আর তোমার বউ চাপা। সেখানে তুমি একটা রোলিং মিলে কাজ করতে, মাইনে টাইনে তোমার ভালোই ছিল কমন্ডো, কিন্তু তোমার অনেক বদ দোষ ছিল বুঝলে। তুমি প্রচন্ড নেশা করছিলে, এমনকি খারাপ পাড়াতে যাতায়াতও তোমার ছিল। যাই হোক, হঠাৎ শ্রমিক অশান্তির জন্য তোমাদের কারখানার মালিক একদিন তোমাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হলো। তখন তোমার বাড়িতে অভাব দেখা দিল কমন্ডো, কিন্তু তবু তোমার নেশার পয়সা তো জোগাড় করতেই হবে। একদিন যখন তোমাদের কারখানার গেটের সামনে তোমাদের কারখানা ইউনিয়নের নেতারা তোমাদের উস্কে দিয়ে বক্তৃতা করছিল, তখন তোমার নেশা করতে ইচ্ছে করলো। তুমি ওই কাবলিওয়ালার কাছে গেলে টাকা ধার চাইতে, সে তোমাকে টাকা ধার দিল না। তখন তোমার এক বন্ধু তোমাকে প্রচুর মদ খাওয়ালো। মদের নেশায় টং হয়ে তুমি বাড়ি ফিরলে। বাড়ি ফিরেই তুমি তোমার বুড়ো বাপকে গালিগালাজ করতে লাগলে। এবার ছেলে মেয়েরা খিদের জ্বালায় কাতর হয়ে কাঁদতে লাগলো। তখন তোমার আরো নেশা করতে ইচ্ছে করলো। তুমি চাপার কাছে টাকা ধার চাইলে, সে তোমাকে টাকা ধার দিল না। তখন তুমি তোমার ওই সামনে পড়ে থাকা একটা থালা তুলে নিলে বিক্রি করে মদ কিনবে বলে। চাপা তোমাকে বাধা দিল, তুমি চাপার গলা টিপে ধরলে, চাপা মরে গেল। কমন্ডল সব কথা মনে পড়েছে তোমার এখন কিছু? अच्छा भैया, हिंदी में बताने से कुछ फायदा होगा क्या? তোর মাওরা দেখছিস মাতৃভাষাতেই কাজ হচ্ছে না, হিন্দি। এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম রে বাবা। ও কমল, হ্যাঁ? সত্যি দাও। আমার মাথায় একটা আইডিয়া আছে স্যার। গুড গুড গুড। তোমার মাথা তো নয় জানে, একেবারে আইডিয়ার ফ্যাক্টরি। সরতে কি আইডিয়াটা? কতবার বলেছি তুমি থুতু অফিস করে ফেলবে না। বলছিলাম কি স্যার, আমরা সবাই মিলে ওর সামনে একটা নাটক অভিনয় করে দেখাই না কেন? তার মানে কি বলতে চাইছো তুমি? মানে বলছিলাম, এই ধরুন আমাদের মধ্যে কেউ কমান্ডোর সাজলাম, কেউ ওর অন্ধ পুরো বাপটা সাজলো, কেউ ওর বউ চম্পাকলি, চম্পাকলি না, চাপারানি। চম্পাকলি কেউ ছোট ছোট ছেলেমেয়েরা সাজলো। তারপর সেদিনের ঘটনাটা ওর সামনে অভিনয় করে দেখাই না কেন? নট এ ব্যাড আইডিয়া, নট এ ব্যাড আইডিয়া। ডাক্তার ডাক্তার, আপনার কি মনে হয় এতে কোনো কাজ হতে পারে? মানে একটা চান্স নেওয়া যেতে পারে, মানে অবচেতনে। না, আর কোনো চেতন অবচেতনের প্রয়োজন নেই এখন। শেষকালে উনি নিয়ে গিয়ে ফেলবেন ফিমেল ওয়ার্ডে। ঠিক ঠিক বলেছো। তাহলে আমাদের দেরি না করে শুরু করা যাক। কমল, তোর তো আবার অ্যাক্টিং ফ্যাক্টিং খুব ভালো আসে। তুমি ওই অন্ধ বুড়ো বাপটা সাজো। স্যার বুড়ো? বাবা অ্যাক্টিং করবে, খালি জোয়ান করলেই হবে, একটু বুড়ো বুড়ো সাজো। আইন বাবু, বলুন স্যার। আপনি হলেন গিয়ে হিরো, মানে কমান্ডো। আর তোমরা 3 জন ছোট ছেলে মেয়ে। ডাক্তার, আপনি হলেন গিয়ে চাপারানি। অ্যাবসার্ড। আর তাছাড়া লেবার রুমে এই কমলা দেবী আমার জন্য পা পা করে অপেক্ষা করছেন না, যে কোনো মুহূর্তে ডাক করতে পারে। হ্যাঁ সাও তো বটে, সাও তো বটে। তাহলে তাহলে কি করা যায়, কি করা যায়? আরে এতক্ষণ তো খেয়ালই করে নি আমাদের বাচ্চা। এই তো আমাদের চাপারানি। কেডা? আমি? আমার দ্বারা হইবনি, আমার কাম মন্ত্র পড়া ব্যাস। আরে বাবা, সরকারি চাকরিতে আমার বলে কোনো কাজ নেই। এখানে আমরা সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমি করুম না ব্যাস। আপনাকে করতে হবে ব্যাস, নইলে আপনার নামে রিপোর্ট করে দেবো ব্যাস। রোজ সকালে অফিসের সামনে এসে ওই টিং টিং করে গণেশের সামনে ফুল ফেলা বন্ধ করে দেবো ব্যাস ব্যাস ব্যাস। স্যার,
আমাদের মধ্যে আবার ঝামেলা লেগেছে। তোমাদের মধ্যে আবার কি ঝামেলা হলো? দা স্যার, ওই লোকটা তো 2 মেয়ে 1 ছেলে, তাই আমি ওই নকুল আর রামসিংকে বললাম তোরা ওই ফিমেল রোল দুটো কর, কিন্তু স্যার রামসিং কিছুতেই রাজি হচ্ছে না। হড়বড় করো না। আইন বাবু, বলুন স্যার। এই ওই কমণ্ডলে বয়সের ছেলে মেয়েদের স্টেজটা একবার বলুন তো। স্যার ওর বড় মেয়ের বয়স 7 বছর, ছোট মেয়ের বয়স 5 বছর। বেশ। আর স্যার ওই ছেলেটা তো স্যার এখনো হামাটা নেই। হামাটানে কি এতদিনে তো তার গোপ বেরিয়ে যাবার কথা। মানে স্যার সেই ঘটনার সময় সে হামা টানতো। ও বেশ, তাহলে কেষ্ট যা, তুমি ওই পাশের ঘরে ছোট্ট কুকার একটা ব্যাগ আছে, ওটা নিয়ে আসো তো। চাপা যান ঘন্টাটা। হ্যাঁ দাঁড়া, কে এনেছো? স্যার, কে কোনজন বলে দিন। বলে দিচ্ছি দাঁড়া। নকুল, সিনিয়রিটি অনুযায়ী তুমি হচ্ছে বড় মেয়ে, এটা তোমার। কেষ্ট, তুমি হচ্ছে গিয়ে ছোট মেয়ে। ধরো ধরো, আরো আছি। এই নাও। আর রাম সিং, জি হ্যাঁ, তুমি হচ্ছে হামা টানা ছেলেটা। জি হ্যাঁ। যাও, এটা রেখে দিয়েছো তো। আইন বাবু, বলুন স্যার। ওদিক থেকে শুরু করো। ঠিক আছে ওইখানে যান, ওইখান থেকে। ঠিক আছে শুরু করি স্যার। ও দেখ, এই বাবুদের বক্তৃতা শুনে শুনে আইন বাবু, হ্যাঁ, বলুন আইন বাবু, স্যার। বলছিলাম কি, বলুন। আমরা একেবারে ওই কারখানার গেট থেকে শুরু করছি। ঠিক আছে স্যার। আমি হচ্ছে কি ইউনিয়নের লিডার, বক্তৃতা করছি। হ্যাঁ ঠিক আছে। ওই, ওই। কমল, আমি শুরু করছি। বন্ধুগণ, আজ 1 মাস না 3 মাস হয়ে গেল এই কারখানা বন্ধ হয়ে আছে। মালিকরা বলেছে, ও কমল কি বলবো, মালিকরা কি বলেছে? কতবার বলেছি থুতুটা গিলে কথা বলো। বলছি বাড়িটা যাবার ট্রাই করেছে। মালিকরা যা বলার তাই বলেছে, কিন্তু আমরা এই কারখানা খোলাবই, তাতে এই কারখানা থাক আর না থাক। বন্ধুগণ, আপনাদের ভেঙে পড়লে চলবে না, আপনাদের সোজা হয়ে দাঁড়াতে হবে। আমার ছোট খোকার বইয়ের এক জায়গায় একটা লেখা আছে, ওই নজরুল ইসলাম না রবীন্দ্র না, কোথায় নজরুল ইসলামই হবে, লিখেছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, সবাইকে মারিয়ে উকি মারে আকাশে। আমাদের সেই তাল গাছ হতে হবে, সবার মাথা ছাড়িয়ে উকি মারতে হবে ওই মালিকের ঘরে। বন্ধুগণ, আপনারা সবাই একজোট হন। ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। তালিয়া, তালিয়া। দেখ, এই বাবুদের বক্তৃতা শুনে শুনে আমার কান পচে গেল। এবার যে একটু নেশা করতে ইচ্ছে করছে, কিন্তু এটা তো পয়সা নেই। পয়সা পাই কোথায়? আরে ওই তো কাবুলিওয়ালা মনে হচ্ছে। হ্যাঁ মেরেছে স্যার। এই কাবুলিওয়ালা ঠিক হয়নি তো। তাই তো কেষ্ট ডাবল রোল কাবুলিওয়ালাটা করে দাও। স্যার এগুলো আগে থেকে ঠিক না করে। আরে ধ্যান বাসায়, আমি কি জানবো যে দুম করে হঠাৎ কাবলে বলে হেঁকে উঠবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, শুরু করো। ঠিক আছে। কি খবর মন্ডল বাবু, কেমন আছেন স্যার? একদম ভালো নেই ভাই। আজ 3 মাস হলো কারখানা বন্ধ হয়ে গেছে। তাই তো তোমার কাছে এসেছি ভাই। তোমার কাছে কিনু এসেছেন? ওই যদি কটা টাকা ধার দাও ভাই। টাকা ধার দেবো আপনাকে? পাগল না মুদ্দাও ভরাস। জয় হিন্দ, জয় হিন্দ।
হবে না, তাই হিঙে যদি মনে হয়। বেছে বেছে যে কামনে টাকা দেয় না সে হিরো বেছে। দেখুন মশাই, যা জানেন না তা নিয়ে বেশি ফরফর করবেন। আপনি নিজের চোখে দেখেছেন? আপনি দেখেছেন যে কামলে হিং বলে হাঁকে সে টাকা ধার দেয়? ট্যাক্সি ছবি বিশ্বাসের কাবুলিওয়ালা ছবিতে। আচ্ছা, ছবি বিশ্বাসে আসলে এমন হুড়কো দেবো না লোককে ছবি করে নেবো। স্যার এইসব সামান্য ব্যাপারে সময় নষ্ট করা কোনো মানে হয় না স্যার, খুবই মাইনর পয়েন্ট এগুলো। ঠিক ঠিক। অয়নবাবু শুরু করুন তো। বেবি অয়নবাবু, হ্যাঁ বলুন স্যার। শুনুন তো। বলছিলাম যে কি না, ব্যাপারটা একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করুন। মানে মানে ওই অত সফিস্টিকেটেড কথাবার্তা ওই কমন্ডল শ্রেণীর লোকেদের মুখে মানায় না। শুনুন, হ্যাঁ বলুন দু চারটে খিস্তি মারো। স্যার। ওটা মাফ করবেন স্যার, ওটা পারবো না। কেন কেন পারবে না? স্যার দিব্যি দেওয়া আছে, খিস্তি উচ্চারণ আমি করতে পারবো না স্যার। দিব্যি? কিসের দিব্যি? তাহলে স্যার শুনুন, পুলিশের চাকরিতে প্রথম যখন ঢুকেছিলাম তখন মুখ খুব খারাপ ছিল, যখন তখন খিস্তি বেরিয়ে যেত। এরপরে স্যার বিয়ে করে একদিন ধুলো পা করতে শ্বশুর বাড়িতে গেছি। সেখানে গিয়ে স্যার শাশুড়ি মার সাথে গল্প করতে করতে যা চারটে খাঁচা বেরিয়ে গেল না, সেই তখনই দিব্যশ্রী দিব্যি দিয়ে দিল। আর যদি খিস্তি উচ্চারণ করেছি তাহলে ওর মরা মুখ দেখবে। অহিন বাবু, আপনি না এই সরকারি চাকরি ছেড়ে কোনো পাঠশালা খুলুন। খুলুন বলো তো। স্যার একটা কথা বলবো আপনাকে। কি বলবে? কমন্ডলের পাঠটা না আপনি করুন। হ্যাঁ স্যার সত্যি কথা বলতে কি স্যার, টু মেক ইট মোর রিয়েলিস্টিক, এখানে তো একটু আধটু খিস্তি টিস্তি উচ্চারণ করতেই হবে। আর স্যার ওটা তো আপনারই ভালোবাসে। না, খারাপ কথা কইলে আমি এখানে থাকুন না। দেখুন মশাই, এই সরকারি চাকরি করতে সেই অত নীতি কথা মেনে চলা যায় না। ঠিক আছে, আমি কমন্ডলের রোলটা করব। দু চারটে নয় কমই দেব, কিন্তু মেয়ে কথাটা কি বলা যায়? সিনার বলবেন স্যার? না, ওটা এখানে আছে। নষ্টমী, পৃষ্ঠামী, আমি মাগি বলব। শুরু করছে। গরু চড়াতে যাই, জানিস না ঠান্ডায় ঘুরে এই রাবণের গোষ্ঠীর জাবনার ব্যবস্থা করতে। আয় বুড়ো, তোর কাছে যে লুকোনো টাকা আছে সেটা আমায় দে। টাকা? টাকা আমি কোথায় পাবো রে খোকা? কোথায় পাবি তা আমি কি করে জানি? আমি মাল খাবো ব্যাস, আমায় টাকা দে। টাকা আমি কোথায় পাবো বল? কোথায় পাবি? কেন? আমার যখন চাকরি ছিল তখন তো রোজ আমার পকেট থেকে টাকা গেড়াতিস। সে টাকা গেল কোথায়? ধম্মটা বলছি বাবা, কোনদিন তোর পকেট থেকে টাকা নিইনি। ফের বাজে কথা বলছিস, হ্যাঁ? ফের মিথ্যে কথা বলছিস। আমি নিজের চোখে দেখিনি। এই তো স্যার একটা গুগলি দিলেন। হ্যাঁ? আমি অন্ধ লোক, কি করে এখন ম্যানেজ করে বলবো কি করে টাকা নিয়েছি? কমল, তুমি এত ভালো অ্যাক্টিং করো, একটা গুগলি খেলতে পারবে না? ঠিক আছে ধরুন। ফের বাজে কথা বলছিস। আমি নিজের চোখে দেখিনি। সেটা বাবা একদিন দেখেছিলি, তাও নিতে পারিনি। অন্ধ মানুষ, অন্ধকারে পায়জামা ভেবে ভেবে হাঁটতে হাঁটতে যেটা পেয়েছিল সেটা তো ছিল বৌমার অভিশপ্ত ছায়া। তাতে তো পকেট থাকে না। ওসব কথা আমি চাই না। আমি মাল খাবো ব্যাস, টাকা দে। টাকা আমি দিতে পারবো নি রে। পারবি? পারবি না তো
তাহলে বাপ হয়ে জন্মেছিলিস কেন? বাপ হয়ে ছেলেকে মাল খাওয়ার পয়সা দিতে পারিস না, তার জন্ম দিয়েছিলিস কেন? এবার কেমন কথা? বাপের সঙ্গে এরকম করে কথা বলে নাকি লোকে? এই, চুপ কর। চুপ করবে? চুপ করবো কেন শুনি? দাদা দাদা চাল এনে দিও দাদা। না, চাল পাইনি। বাবা বাবা হাতে এনে তো হাতে এনে তো কি না, এটা পাইনি। तब हम लोग क्या खाएगा? ইডিয়েট! ঘটে যদি তোমার একটু বুদ্ধি থাকে, ওর দুটো মেয়ে বাঙালি হলো আর ছেলেটা কিনা হিন্দুস্তানি। तुम একটা কথাও নেই বলেগা, जब मरेगा तब करेगा। जी हाँ, जब আটা আনুনি চাল আনুনি তো আমরা খাবো যাচ্ছি বাবা। আর মাথা মাথা যেমন মাথা, গোবর করে মাথা, ওটা আবার খাবে কি? বাচস্পতি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। কেন পার্সোনাল অ্যাটাক হইতে যাইব কেন? যেমন কথা তেমন উত্তর। না না, আমি জানি যে আপনি এই যেখানে সেখানে বলে বেড়ান যে জেলার সাহেবের মাথায় গোবর পড়া আছে। ওইটা তো আপনার গিন্নিরই কথা। আমি শুধু প্রচার করি। আপনি না, আপনি একটা তেদল লোক মশাই। সামনাসামনি কথা বলার ঢক নেই তো, তাই মৌকা পেয়ে আমাকে শুনিয়ে দিলেন। ঠিক আছে, আমিও মৌকা পাই, আমিও এর শট তুলবো। হ্যাঁ, কি বললি রে সাহেব? হ্যাঁ, আমার মাথায় গোবর পড়া, তোর বাপের মাথায় গোবর পড়া। বাপ মানে কথা বলবি না বলে দিচ্ছি। বেশ করো। কি করবি তুই? মারবি? মারবি? বাবা তোমরা ঝামেলা করো না, আমাদের ভীষণ ভয় করতে ভয় করতে। খোকা কি হলো রে তোদের? এই বড়, ফের তুই কথা বলছিস, চুপ করে বলে না। ইচ্ছের কথা শুনবি, গাজর নিতে। বাপের বয়সে বুড়ো বাপ, তারে কিনা বলে চুপ করে বসে থাক। এই, চুপ করবি? চুপ করবো কেন শুনি? ভাত দেবার কেউ নয়, কিল মারার গোসাই। তবে রে শালি। হায় রাম, হায় রাম, হায় রাম। এরকম হেরে গোলায় বাচ্চাদের কান্না হলে কোন লোকের অ্যাক্টিং নেই না? আর তোমার কম বুদ্ধি হোগা। হ্যাঁ, বাঙালির ছেলে কাঁদবার সময় কখনো হায় রাম করতা হ্যায়? চুপ, ফিল্ম শুরু করো। হায় রাম। হায়, চলিকে জানা। স্যার আমি একটা কথা বলবো, অনেক দূর তো আমরা এগিয়ে এলাম, এবারে স্যার কমণ্ডলকে জিজ্ঞেস করলে হয় না ওর কিছু মনে পড়েছে কিনা? ঠিক বলেছো তো, ঠিক হ্যাঁ। বলেছো তো। আরে ডাক্তার, তুমি ওখানে বসে আছো। এদিকে আসো, এদিকে আসুন। এবার জিজ্ঞেস করুন তো, ওর সবকিছু মনে পড়েছে কিনা? ইজি ভাই কমন্ডল, আপনার কিছু মনে পড়েছে? সরি সরি জেলার সাহেব, কিচ্ছু মনে পড়েনি। সালান সালান সালান। আমার তো বেশ লাগতাছে। সেই বাল্যকালে কবে যাত্রা করছিলাম, এখনো দেখছি প্রতিভা আমার মরে নাই। পুরকি দেখেছে? পুরকিটা দেখেছে? আপনার আর কি, আমার তো পেছন ফাটছে। পিছুই পাছা। পাছা। ও, কেন? এইসব সংলাপ তো সবাই মুখস্থ ঠাকুরের কথা। সকলেই তো ঘরে পত্নী আছে। না, আমার পত্নী আছে, কিন্তু তার সঙ্গে আমার ঝগড়া হয় না। তিনি আমাকে যথেষ্ট স্নেহ করেন। অয়ন বাবু, স্যার বলুন স্যার। আপনি হাসলেন কেন? মানে স্যার এখানে না ঠিক স্নেহ কথাটা প্রযোজ্য না স্যার, স্নেহ কথাটা আসলে বড়দের ক্ষেত্রে। জানি। আচ্ছা স্যার। জানি,
কিন্তু কিন্তু আপনাদের বোধহয় জানা নেই যে আপনাদের বৌদি আমার থেকে 5 বছরের বড়। নিন বাচস্পতি মশাই ধরুন। ভাত দেবার কেউ নয়, কেলমানের গোসাই। তো যা না, যেখানে ভালো ভালো খেতে পাবি সেখানে যা। যাবই তো, যেখানে দু চোখ যায় চলে যাবো। তো চলে গেলেই তো পারিস। কে বলেছিল তোকে এখানে থাকতে? তোর বাপের যদি ক্ষমতা থাকে তবে নিয়ে যাক না তোকে এখান থেকে। কেন বাপ নিয়ে যেতে যাবে কেন? তখন তো পায়ে ধরে সেদিচ্ছিলি আমাকে বিয়ে করবি বলি। বই গেছিল আমার। তোর বাপের যদি ক্ষমতা থাকে তোকে নিয়ে যাক, আর তোর বাপই তো তখন আমার পায়ে ধরে। বোকা পড়বে তোমার, আমার বাপের নামে মিথ্যা কথা বললি মুখ খসে পড়বে তোমার। ও বেরে স্যার ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন, স্যার। ও স্যার ছেড়ে দিন, সমস্ত ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল স্যার। আপনার তো এত তাড়াতাড়ি চাপার উপরে ঝাঁপিয়ে পড়লে হবে না। তবে চাপার কাছে আপনি যাবেন, টাকা চাবেন মদ খাওয়ার জন্য। চাপা তখন আপনাকে টাকা দিতে চাইবে না, তখন আপনার ছেলে মেয়েরা খিদের জ্বালা কাঁদতে থাকবে। আপনি তখন সামনে পড়ে থাকাটা থালা তুলে নেবেন, বেঁচে মদ খাবেন। তখন চাপা আপনাকে বাধা দিতে আসবে, আর তখনই তো আপনি ওর গলাটা চেপে ধরবেন। আমার গলা কেটে দাও। Sorry, ওহ, এখনো এতটা বাকি? তাহলে জেলা সাহেব ওরম করে ঝাঁপাইয়া পড়বেন না, বড় ব্যথা লাগে। আমার পক্ষে কথা দেওয়া সম্ভব না। আমার যখন অ্যাক্টিং করতে করতে যেরকম মুড আসবে আমি সেরকমই বলবো। ছেলে মেয়েরা শোনো, আমি বললেই ওই ইশারা করলেই খিদে পেয়েছে বলে তোমরা কাঁদতে থাকবে, ঠিক আছে? ঠিক ধরুন বাচস্পতি মশাই। বাপের নামে মিথ্যা কথা বললে মুখ খসে পড়বে তোমার। ঘরে কিছু নাই, ওদের কিছু খেতে দে। খেতে আমার দেবে কি? যেমন বাপ ছেলে মেয়েদের খেতে দিতে পারে না। খিদে পেয়েছে মা, খিদে আমার মতো সতী লোককে পেয়েছিলি তাই। সত্যি জি হতে সত্যি ওই আর সতীগিরি আমাকে দেখাসনি, হ্যাঁ? নইলে তোর সব মেয়েরা বাংলা ভাষায় কথা বলে আর তোর ছেলেটা হলো কিনা হিন্দুস্তানি। আচ্ছা, আমি এখানে আর থাকবো না। এই টাকা দে, মাল খাবো। এক পয়সাও দিতে পারবো না। তবে তবে থালাটা দে, ওটা বেঁচে খাবো। খবরদার, ও থালা তুমি ছবে নি, ওটা আমার বিয়ের দানের থালা। জিলাশাহী, বাচ্চা কি দিচ্ছি, বাচ্চা কি দিচ্ছি। আরে ও হোটেলে চলে যায়। আবার কেটেছে, acting করতে হবে না। আবার হ্যাঁ, আর একবার এদিকে আসুন। বাচস্পতি মশাই নড়ছেন না, সাড়া দিচ্ছেন না। হ্যাঁ, বাচস্পতি মশাই নড়ছেন না, সাড়া দিচ্ছেন না, এটা দেখুন স্যার। কেন কি হলো? স্যার নড়ছেন না। যা ডাক্তারকে ডেকে দেখি না। দেখুন না। দুষ্টুমি করবেন না। হাতি নাটকের দলই করে। ও তো কমলা দেবী। এসে গেল, এটা দারুণ। I'm sorry, he is
হাতটা টিপে ধরেছিলাম, মায়েরি বলছি ও মরেনি। ডাক্তার ডাক্তার প্লিজ প্লিজ একবার চেষ্টা করে দেখুন, আপনার ওই হেলিওমারম থেরাপিতে একবার দেখুন ডাক্তার। কোনো লাভ নেই, হি ইজ অলরেডি ডেড। না না না, এ হতে পারে না। আচ্ছা সুপত্রী, বাপ আমার, দাদা আমার, ভাই আমার, একবার ওঠো ভাই, একবার না, একবার চোখ তুলে তাকাও। আরে ওঠ না রে শালা! আমি ওকে ইচ্ছে করে মারিনি। ভগবান, এরা যে আমার কেউ বিশ্বাস করছে না। ব্যাপারটা আমাদের হেডকোয়ার্টারে জানাতে হবে। আচ্ছা ডক্টর, হোয়াট ইজ ইওর ওপিনিয়ন? Well, you can call it as a case of murder. না না, এটা মার্ডার নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। তা কি করে হবে স্যার? এটা অ্যাক্সিডেন্ট নয়, আমি তো ওকে ইচ্ছে করে মারিনি। ও শালা যে আমাকে পাঠাবার জন্য মরে যাবে। তাহলে তো ব্যাপারটা কমন্ডলের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বলা যেতে পারতো। কিন্তু দুটো কেসের মোটিভ আলাদা অনিল বাবু। কমন্ডল তার বউকে মেরেছে, আপনি তাহলে বলতে চাইছেন বাচস্পতি সুইসাইড করেছেন? আমি যে কি বলছি আমি নিজে জানি না। ডাক্তার ডাক্তার আমাকে বাঁচান, ডাক্তার আমার বাঁচান। আমি কি করে বাঁচাবো আপনাকে? আর তাছাড়া আমি তো গাইনি। সেও তো বটে, তবে কি আমাকে বাঁচাবে? কমন্ডল, তুমি পারো আমাকে বাঁচাতে। তুমি আমার একমাত্র সাক্ষী। তুমি তো দেখেছো, তোমাকে বোঝাবার জন্য আমি ওর গলাটা টিপে ধরেছিলাম, ইচ্ছে করে মারিনি। ওকে আর এখন সাক্ষী মেনে কি করবেন? আর কিছুক্ষণ পরেই তো ওর সব কথা মনে পড়ে যাবে, আর তখনই তোকে আমার আবার ফাঁসি কাটে ঝোলাবো। ভগবান ভগবান, ওর যেন কিছু না মনে পড়ে। কমন্ডল কমন্ডল, তুমি কমন্ডল নও, চাপারানি তোমার কেউ নয়। তুমি কাউকে খুন করোনি। সে কি করে হবে স্যার? একটু আগেই তো আপনি অস্থির হয়ে উঠেছিলেন ওর যাতে তাড়াতাড়ি সব মনে পড়ে যায়। ওরে শালা, সে তো চাকরি বাঁচাবার জন্য আমার প্রাণ বাঁচানো দরকার। সরি স্যার, আমাদের খবরটা হেডকোয়ার্টারে জানাতেই হবে, কোনো উপায় নেই। কমলবাবু দাঁড়িয়ে দেখছেন কি? এখন এটা ফোন করুন। ও কমল, তুমি এখনই ফোন করো না কমল। কি মুশকিলে বললাম রে বাবা। অনুকূল, তুমি মেম সাহেবকে বলো আমার জন্য গোল না করতে। গোল খাওয়া, গোল খাওয়া হবে না। বাচস্পতি মশাই, আপনি মারা যান নাই? গেছিলাম তো, তবে কিছুক্ষণের জন্য। Strange
সম্ভব? কেন সম্ভব হইব না কেন? আমি যখনই দেখলাম জেলার সাহেব আমার গলাটা জোরে টিপা ধরছেন, আমি তখনই দিলাম 64 নম্বর যোগাসন প্রয়োগ কইরা আধ ঘন্টা স্বেচ্ছামৃত্যু। যোগবল, এরই কয় যোগবল। আপনি আর দাঁত বার করে হাসবেন না বাইরে। ইচ্ছে করছে না, ইচ্ছে করছে আপনার দাঁত দুটো পট পট ইচ্ছে করছে কোথায় অয়ন বাবু বলুন স্যার। আপনি কি বলছিলেন জানো? ও কাজ ছিল। হ্যাঁ দেখুন তো ঠিক আছে, ওর মনে পড়েছে কিনা। ঠিক আছে, দেখছি স্যার। আসুন স্যার, আমার মনে হচ্ছে ওর এবার কিছু মনে পড়ে গেছে স্যার। আসুন, তাড়াতাড়ি আসুন স্যার। দেখুন ইয়ে কমন্ডল, তোমার কি মনে পড়েছে? আগে বাবুরা, আমার সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছে বাবুরা, আমার একটা সোনার সংসার ছিল। তারপর আমার ঘরে সুখ ছিল, শান্তি ছিল। রোজ সাজের বেলায় যখন আমার বউটা ঘরে ফিদিন নাগাতো, যখন আমার অন্ধ বুড়ো বাপটা দাওয়ায় বসি বসি তার নাতি নাতিদের গপ্প শোনাতো, তখন আমি কারখানার কাজের খেনে ঘরে ফিরতাম। আমার ছোট্ট ছেলেটা বাবু আমার খুব ন্যাওটা ছিল। আমি বাড়ি ফিরলেই পোষা বেড়ালির মতো আমার পায়ের চারপাশে ঘুরঘুর 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 করতো। আর মাঝে মাঝে ও ফোকলা গালে আমার পানে তাকিয়ে ফ্যাক ফ্যাক করে হাসতো। আর বাবুরা, ওর হাসি দেখে সুখে আমার ভেতরটা উথাল পাতাল হয়ে উঠতো। বাবুরা, উথাল পাতাল হয়ে উঠতো। তারপর বাবুরা, হঠাৎ একদিন কারখানায় গিয়ে দেখি কারখানার গেটে একটা বড় তালা ঝুলতেছে। রাতারাতি তালা লাগায় মালিকেরা পলায় গেছে। তারপর বাবুরা, দিনের পর দিন কারখানার গেটের সামনে বসে থেকেছি। ভেবেছি আজ না হয় কাল তালা তো খুলবেই। আমাদের এতগুলো গরিব মানুষের ব্যাগের ভাত কারি নিয়ে মালিকেরা নিশ্চয়ই পলায় যাবে রে, তেনারা তো মানুষ। কিন্তু আস্তে আস্তে কারখানার গেটের তালাটায় মরচে ধরে গেল বাবুরা। কারখানার সুন্দর সাজানো বাগানটা শুকিয়ে জঙ্গল হয়ে গেল বাবুরা। আমাদের পেটে ধান করতে লাগলো বাবুরা। জমানো টাকা এক এক করে সব শেষ হয়ে গেল। ঘরের ঘটি বাটি বাসন কোসন সব ব্যস্ত শুরু করলাম। ই কারখানা ও কারখানা ঘুরি বেড়াতে লাগলাম একটা কাজের আশায়। কেউ কাজ দেবে না। ভাবলাম চাষি ছেলে, আমি চাষ করি খাবো। নিজের জমি জেরার তো ছিল না, পরের জমিতে লাঙল দেবো। কিন্তু এক শতাক জমি কেউ দেবে না বাবুরা, এক শতাক জমি কেউ দেবে না। এদিকে আবার ছোট ছোট ছেলে মেয়েগুলো খেতে না পেয়ে দিনে দিনে আরো নিস্তেজ হয়ে যেতে লাগলো বাবুরা। আমার অন্ধ বুড়ো বাপটা দিনে দিনে আরো বুড়ো আরো দুর্বল হয়ে যেতে লাগলো বাবুরা। আমার ছোট্ট ছেলেটা যে আমার পানি সে ফ্যাক ফ্যাক করে হাসতো, সে হাসি ভুলে আমার পানি ডাল ডাল করে সেই থাকতো। যেন ওর চোখগুলো দিয়ে আমার বলতো, মা আমার মতো ঘিরে লেগেছে, আমার দুটি খেতে দে মা, আমার দুটি খেতে দে। তাই শুনে বাবুরা, আমার বুকের পাঁচড়াগুলো টন 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 করতো। আমি চোরের মতো ওদের চোখের সামনে দিনে পলায় যেতাম বাবুরা। তারপর বাবুরা, একদিন অনেক রেতে চোরের মতো চুপি চুপি বাড়ি ঢুকেছি। ভেবেছি ছেলে মেয়েগুলা খিদের জ্বালা সহ্য করতে না পেরে ঘুমিয়ে পড়েছে।
ছিল না? হে, তুই চাল পেলি কোথায়? সাপা বললে ছেলে মেয়েগুলোর খিদে কান্না সহ্য করতে না পেরি ও পাশের ঘর থেকে দুমুঠো চাল চুরি করে এনেছে। আমার মাথায় আগুন জ্বলে গেল বাবুরা। আমি টান মেরে ওই থালা ফেলে দিতে গেলাম। না না, চুরি করা চালের ভাত আমি আমার ছেলে মেয়েকে তুলতে দেব না। সাবা আমার পায়ে এসে বললো বাবুরা, বললো ওগো ছেলে মেয়েগুলো যে অনেকদিন খায়নি গো, ওদের খিদে পেয়েছে, দুটি খেতে দাও খেতে দাও খেতে দাও। কিন্তু তখন আমার দান হয়ে পেয়েছে বাবুরা। আমি জোর করে সাপারে সরাই দিতে গেলাম, আমার হাতটা গিয়ে পড়লো সাপার গলার উপর। আমার সাপা তো অনেকদিন কিছু খায়নি বাবুরা। সাপা পড়ে গেল, আমার ধাক্কা সহ্য করতে পারলো নি, আর উঠলো নি বাবু। আর সাপা পড়ে গেল, আর আমার সাপা উঠলো নি বাবুরা। আমার সাপা উঠলো নি বাবুরা। আমার সাপা বাবুরা, বাবুরা, তোমরা আমার ফাঁসি দাও, তোমরা আমার ফাঁসি দাও। আমার হাত বাঁধতে হবে নি, আমার চোখ বাঁধতে হবে নি বাবুরা। আমি নিজেই ফাঁসি তৈরি গলায় করি দেবো বাবুরা। তোমরা আমার ফাঁসি দাও। আমি সাপার কাছে চলে যাই, আর সাপারে গিয়ে বলি, সাপা আমি তোরে মারিনি রে সাপা, আমি তোরে মারিনি রে সাপা, আমি তোরে মারিনি রে সাপা, আমি তোরে মারিনি রে সাপা। তবুও এরা আমার ফাঁসি দেবে। আর যারা সত্যি সত্যি বেরিয়েছে তাদের তো কেউ দেখতে পাইনি রে সাপা, তাই তাদের কোনোদিনও ফাঁসি হবে দিনে সাপা, তাদের কোনোদিনও ফাঁসি হবে দিনে সাপা, তাদের কোনোদিনও ফাঁসি হবে দিনে সাপা। হয়েন বাবু, কমল, Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Congratulations, he is dead. বিমল বন্দ্যোপাধ্যায় রচিত ডক্টর সন্দীপ রায়ের নির্দেশনায় আমাদের আজকের নাটক একটি অবাস্তব গল্প এখানেই শেষ হলো। আজকে যারা অংশগ্রহণ করলেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। গমণ্ডল, সন্দীপ রায়,
ডাক্তার কুণাল গুপ্ত, কমল দেবাশিস সরকার, অহিন রজত বিশ্বাস, জ্যেষ্ঠ কমলেশ মণ্ডল, জেলার অমিত গুহ, রাম সিং কৌশিক চ্যাটার্জি, বাচস্পতি নীলোৎপল মুখার্জি, নকুল শীর্ষ রায়, ঘোষিকা পিয়ালি দাশগুপ্ত, ঘোষক সৌমিত্র ভট্টাচার্য। আর যে কলাকুশলীরা আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। মঞ্চ অমল সমাদ্দার, শয্যায় কাঞ্চন কুণ্ডু ও রাজীব দত্ত, সেট শঙ্কর, আলো বাবলু সরকার, শব্দ বাঘা গাঙ্গুলি, সঙ্গীত স্বপন বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা সন্দীপ রায়। আর পুরো অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন শর্মিষ্ঠা রায়। আমরা হাইল্যান্ড পার্ক ক্লাব কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওদের সহযোগিতার জন্য। একজন দর্শককে আমরা সবসময় এখানে মিস করি, যিনি সামনের সারিতে বসে আমাদের নাটক উপভোগ করতেন এবং আমাদের প্রচুর উৎসাহ দিতেন। স্বর্গত হারাধন বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে আমরা শ্রদ্ধা জানাই এবং আপনাদের সকলকে আবার শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।